আপা অ্যাকচুয়ালি। আমি যদি একটু বলি, অবৈধ সরকার ইউনূস সরকারের আমলে যেটা করে শুরু করে দিয়ে গেছিল, সেটা হচ্ছে বর্তমান সরকার সেটাকে বিল পাস করে সংসদের মাধ্যমে। তিনি এটাকে পাস করে ভাবতেছে যে অনেক বড় একটা কিছু করে ফেলছে। আসলে বিষয়টা হচ্ছে এমন, আপনি দেখবেন যে পাকিস্তানের সরকার একটা সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়েছিল 1971 সালের আগে। তার পরিণাম কি হয়েছিল? বাংলাদেশ ছাত্রলীগ এই যে নিষিদ্ধ আইন, নিষিদ্ধ বৈধ অবৈধ, এটাকে মানে না। অবৈধ করাকে বাংলাদেশ ছাত্রলীগ কখনোই প্রাধান্য দেয় না, বাংলাদেশ ছাত্রলীগ কখনোই এটা মানে না। আমরা বাংলাদেশ ছাত্রলীগ যদি নিষিদ্ধ করে আমরা আমরা সিদ্ধ, আমরা জানি বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করা মানে হচ্ছে 71কে নিষিদ্ধ করা। আমরা তো আর 71-এর চেতনাকে বুঝতে পারি না। আপা আমরা হচ্ছে একেবারে। 71-এর চেতনাকে ধারণা করি। আমরা মুজিব আদর্শের সৈনিক, আমরা মুজিবকে বিশ্বাস করি, সেই 7ই মার্চের ভাষণকে আমরা বিশ্বাস করি, আমরা 1971 সালের 9 মাসের যুদ্ধকে বিশ্বাস করি। আমাদের যে যারা শহীদ হয়েছে 1971 সালে, আমি সেই সকল শহীদদেরকে শ্রদ্ধা করি। সেখানে আমাদের দাদা দাদি আছে, সবাই আমার দাদিরা ধর্ষণ হয়েছে, আমার দাদারা যুদ্ধ করে মারা গেছে, শহীদ হয়েছে। আমি তাদের আদর্শকে ধারণ করি, কিভাবে 71-কে ভুলে যাই? সেই একাত্তরের আগে যে রাজনৈতিক দল ছিল, দুইটা রাজনৈতিক দল ছিল আমি একটু বলতে চাই আপা। একটা হচ্ছে জামাত, একটা হচ্ছে আওয়ামী লীগ। সেখানে জামাত ছিল পাকিস্তানের পক্ষ নিয়েছে, এবং আওয়ামী লীগ এই বাংলাদেশের স্বার্থে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছে আমাদের সংগ্রাম, আমাদের যুদ্ধ। সেখানে আপনি যদি এখন বর্তমান প্রেক্ষাপটে বিএনপির যে আপনার প্রতিষ্ঠাতা, যিনি জিয়াউর রহমান, তিনি তো বঙ্গবন্ধুর সাথে একই ছিলেন যুদ্ধের আগে। সুতরাং তিনি কেন যে 1978 সালে দল গঠন করবেন? কি কারণে? 1975 পরবর্তী সময়ে কেন দল গঠন করবেন? তার সেই দল গঠনে তার ছেলে এখন বর্তমান প্রধানমন্ত্রী হয়ে তিনি একটা বিল পাশ করেছেন, একটা অবৈধ বিল। তিনি এটা সংসদে করতে চেয়েছেন বাংলাদেশের জনগণের সামনে মুখ্য ভূমিকা রাখার জন্য। তিনি 71-কে সরাসরি মুছে ফেলার জন্য না বলতে পারতেছে না, তার জন্য এটাকে সংসদে নিয়ে যায়। সংসদে নিয়ে গিয়ে সেখানে বিল পাশ করে। আপনি একজন দেখছেন বাংলাদেশ তেলের সংকট, আপনি কত তেলের সংকট, তারপর টিকার জন্য শিশু মারা যাচ্ছে, হাজার হাজার শিশু মারা যাচ্ছে। তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কৃষক গালের দিন সার পাচ্ছে না, সার দিতে পারছে না। তারপরে হচ্ছে আপনার ত্রাণ পাচ্ছে না, গরিবরা চাল পাচ্ছে না, তাদের তার দিকে খেয়াল নাই, তারা হচ্ছে সিনেমা দেখে, তারা হলে সিনেমা দেখে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ আওয়ামী লীগকে কিভাবে মুছে দেওয়া যায়, স্বাধীনতাকে কিভাবে মুছে দেওয়া যায়, স্বাধীনতার সার্বভৌমত্বকে কিভাবে মুছে দেওয়া যায়, তার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমি একটা কথাই আবার বলতে চাই, এটা আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা প্রস্তুত। 71-এ আমাদের দাদা দাদিরা, মুজিব যেহেতু শহীদ হয়েছে, তিনি বুকে গুলি খেতে পেরেছে, আমরাও প্রস্তুত। বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত বুকে গুলি নেওয়ার জন্য। আমরা জেল হামলা মামলাকে ভয় পাই না। বাংলাদেশ ছাত্রলীগ 71-এর যুদ্ধের জন্য প্রস্তুত। আপনি ধরেন বঙ্গবন্ধু দেশের জন্য জীবন দিতে পারছে, তাহলে আমি তার আদর্শকে ধারণ করি, আমি তাকে বিশ্বাস করি, আমার জীবন দিতে কি ধারণা? সমস্যা নেই, আমার জীবন দিতে তো কোনো সমস্যা নেই। বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত। এবং আমি আপনাকে একটা নোটিশ দিতে চাই যে বাংলাদেশ ছাত্রলীগ ওদের যে মেকানিজম ছিল, মেকানিজমটাকে ভেঙে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আবারও রাজপথে এখন বর্তমানে আছে, কিন্তু এর থেকে শক্তিশালী রূপ নিতেছে খুব দ্রুতই। আপনি এটা দেখতে পাবেন, আমরা এটাকে শক্তিশালীভাবে প্রস্তুত করে মাঠে নামবো। আজকে যে আপনি দেখেছেন ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে যে মিছিলটা হইলো, এটা একটা স্লোগান ছিল অবৈধ ইউনূস সরকারের অবৈধ নিষিদ্ধ মানি না, মানবো না। বাংলাদেশ ছাত্রলীগ সেটা কখনোই মানে নাই, আর কখনো মানবেও না। আমি একটা কথাই সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আপনি ভালো করেছেন, আপনি একটা মহৎ কাজ করে ফেলেছেন, তাহলে আপনি একটা ভুলে আছেন। এটা আপনার জন্য ভবিষ্যতে একটা নেগেটিভলি আসতে পারে। আপনি বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস জানেন, আপনি যদি ইতিহাস পড়েছেন, আপনি ইতিহাস পড়লে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে জানবেন, বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে জানবেন, যে তারা কতটা ভয়াবহ রূপে ফিরে আসে। আপনি যতবারই বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ দুর্ভোগে পড়েছে, ততবারই তার থেকে দ্বিগুণ। ওই যে একটা কথা আছে না, আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ, তো বাংলাদেশ আওয়ামী লীগ এমন, আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ। আমাদের একটা কথা বলতে চাই, তারা নিষিদ্ধ করেছে। তো আপা আমি একটা কথা বলতে চাই, প্রেম কি কখনো নিষিদ্ধ হয়? আমার যৌবনের প্রথম প্রেম বাংলাদেশ ছাত্রলীগ। সুতরাং প্রেম কখনো নিষিদ্ধ হয় না, প্রেম সবসময় সিদ্ধই হয়। সুতরাং আমি ওই সূত্র জিনিসটা কি ভালোবাসি আমাদের ছাত্রলীগ। আমার যৌবনে, আমার বয়স খুব অল্প, আমার 23 বছর বয়স। আমি আজ থেকে 6 বছর আগে যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন আমি বাংলাদেশ ছাত্রলীগের সাথে যুক্ত হই। আমি, আপনার বিশ্বাস করবেন কিনা জানি না, আমি বাংলাদেশ ইতিহাসের বই পড়েছি, এমন কোন ইতিহাসের বই নাই যে মোটামুটি পুরো শেষ না করতে পারলেও চর্চা করেছি। আমি বিএনপি সম্পর্কে চর্চা করেছি, আমি বিএনপি জিয়াউর রহমান সম্পর্কে জানেছি সে কেমন ব্যক্তি ছিল, আমি শেখ মুজিবুর সম্পর্কে জানেছি, আমি গোলাম আজম সম্পর্কে জেনেছি, আমি জেনেছি যে এরা কেমন ছিল, কার কি ধর্ম ছিল। তো আমার সেখান থেকে, আমার নিজের ব্যক্তিগত থেকে আমি তখন বঙ্গবন্ধুর প্রেমে পড়ি, বাংলাদেশ ছাত্রলীগের প্রেমে পড়ি। কেন? আমি তখন বিএনপির প্রেমে পড়তে পারতাম না, আমি তখন জামাতের প্রেমে পড়তে পারতাম না। কেন? তখন কিন্তু বিএনপি জামাত এই দুইটা দলই, তিনটা দলই ছিল আমি যখন আসি। আরো আদার্স দল আছে আপনার, ওই এটাকে কি বল, জাতীয় জাতীয় পার্টি আছে, পার্টি আরো আছে। অনেক। হ্যাঁ, জাতীয় পার্টি আছে। কেন আমি তার সাথে দলের প্রেমে পড়তে পারতাম না? আমি সাথে ইতিহাস পড়িনি, আমি সাথে ইতিহাস পড়েছি, আমি কেন বাংলাদেশ ছাত্রলীগের প্রেমে পড়তে গেলাম? আমি বাংলাদেশ ছাত্রলীগের প্রেমে পড়েছি এটার ইতিহাস দেখে, আমার দাদাদের মুখে গল্প শুনেছি কিভাবে সেই জামাত ইসলামের নামে কণ্ঠিত করে দেশ চালিয়ে সেই ইসলামের নামকে বিকৃত করে। আমার ইসলামে কি কোথাও আছে যে আপনি আপনার বোনকে, আপনার দেশের একটা নারীকে আপনি অন্যের হাতে তুলে দিবেন? এটা ইসলামে আছে? অন্যের হাতে তুলে দিবেন, ধর্ষণ করবে, এটা ইসলামে? আমাদের ইসলাম এটা নাই। সুতরাং সে কিভাবে এটা করলো? সেখান থেকে আমি ইসলামের প্রেমে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রেমে পড়েছি। সুতরাং আমি তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, প্রেম কখনো নিষিদ্ধ হয় না। সুতরাং আপনারা যতই নিষিদ্ধ করেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগকে ভালোবাসবো, এবং বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনাকে
খুব দ্রুতই দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবো। হয়তো আমরা চাইলেও প্রশাসনের যে চাপটা আছে, আমরা চাপটার কারণে কেটে উঠতে পারছি না, বা হচ্ছে আমরা এই চাপকে ভয় পাই না, আমরা দ্বিগুণ ভয় খুব শীঘ্রই ফিরতেছি, খুব শীঘ্রই ফিরবো। আমি একটা বাংলাদেশের জনগণকে একটা কথা জানিয়ে দিতে চাই যে আপনারা গত 2 বছরে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের সংকট কি পরিমাণ সংকট দেশে চলতেছে, এবং কোভিড-19 মতো, যেটা আগে মাইন ভাই বলে গেছিল যে কোভিড-19 মতো একটা সংকট মাননীয় প্রধানমন্ত্রী দেশ থেকে সেখানে কেটে উঠতে পারছিল, সেখানে অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারছে। সেখানে এখন যুদ্ধকালীন বিভিন্ন দেশের যুদ্ধকালীন সমস্যার ফলে এখন কেন চালিয়ে উঠতে পারবে না? বাংলাদেশের শিশুর কারণে কেন টিকা মারা যাবে, এটা আমার টিকার কারণে কেন বাংলাদেশের শিশুরা মারা যাবে, এটা আমার জনগণের প্রশ্ন, জনগণের কাছে আমার প্রশ্ন। কেন চিকিৎসা খাতে চিকিৎসা দিতে গিয়ে মারা যাবে, এটা আমার প্রশ্ন। কেন সার থাকবে না? সারের কি এখন বর্তমানে সংকট আছে? আমার তৈলের না হয় সংকট আছে, বইয়ের দেশ থেকে আসছে না, কিন্তু সারের কি এখন সংকট আছে? ত্রাণ কেন দিচ্ছে না? আমাদের যে শিশুরা মারা যাচ্ছে, সেই শিশুদের ব্যবস্থা কেন নিচ্ছে না? টিকার কেন ব্যবস্থা করছে না এই সরকার? আমাদের এটা জনগণের কাছে প্রশ্ন। আপনারা কি আরো চুপ করে থাকবেন, আরো দেখবেন? আপনাদেরকে আরো দেখতে হবে। এখন বর্তমান ছাত্র সমাজ, আমি নিজেই একজন ছাত্র, আমি নিজেই পড়ি, তো ছাত্রদের ভিতরে এমন একটি ব্রেন ওয়াশ দিয়েছে, যে ব্রেন ওয়াশের মাধ্যমে বোঝানো হয়েছে যে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, শেখ হাসিনা দেশের এই ক্ষতি করেছে, ওই ক্ষতি করেছে। আরে বাবা, আপনি দেখান না যে 15 বছরের ইতিহাসে শেখ হাসিনার মতো উন্নয়ন বিশ্বে কে করেছে? বাংলাদেশকে আপনি যখন তার এই যে দেশে এসেছিল তখন একটা শব্দ উচ্চারণ করেছিল, চেঞ্জ। চেঞ্জ মানে কি? বাংলাদেশকে আগের মতো আছে, পায়ে হাঁটতে হয়, ঢাকার সেই 3 ঘন্টা, ঢাকার সেই সকালে বসে সন্ধ্যা পর্যন্ত জ্যাম ঢুকতে হয়। এখন আমার আমি যদি দেখি যে এলিফ্যান্ট এক্সপ্রেসে উঠি, এয়ারপোর্ট থেকে আমি তেজগাঁয় চলে যাই মাত্র 12 মিনিটে, 12 কিলোমিটার রাস্তা 12 মিনিটে চলে যাই। এটা কার দ্বারা পসিবল হয়েছে? আপনি দেখেন আসলে আসলে এক্সপ্রেস যেটা হইতেছে এখন বর্তমানে, সেটা হচ্ছে 54 কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য। সেটা এখন কাজ শেষ হয় না, সেটা কার সময়ে পাস করা, কার সময় থেকে কাজ চলতেছে, সেটা কাজটা হবে খুব শীঘ্রই হবে। কার কার মাধ্যমে? মেট্রো রেল দেখেন আপনি, যেখানে মতিঝিল থেকে উত্তরাতে আসছেন মিনিমাম হলেও যদি আপনি সকাল 8টায় উঠেন, সেখানে 3-4 বেজে যেত, এখন আপনি 20 মিনিটে চলে আসতে পারছেন। তাহলে দেশটা কিভাবে ক্ষতি করলো? আপনি শেখ হাসিনাকে দোষ দিতেছেন যে শেখ হাসিনা আপনার দেশে ক্ষতি করতেছে, দেশকে দেশের করেছে। একটা যে একটা বাংলাদেশ ছাত্ররা হচ্ছে অবুঝ ছিল, তাদের মাথায় একটা ব্রেন ওয়াশ দিচ্ছে, ব্রেন ওয়াশের কারণে এটা ঘটছে। এখন আস্তে আস্তে বুঝতেছে। আপনি যেহেতু ঢাকায় নেই, আমরা ঢাকায় আছি, এবার বিভিন্ন রিক্সাওয়ালার মুখে উঠলে আমি সরকারের খারাপ বলতে চাই না, সরকারকে গালি দেয়। কেন সরকারকে গালি দিবে? আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তো কখনো দেখি নাই শেখ হাসিনাকে গালি দিতে, অন্তত কোনো রিক্সা চালা কোনো গরিবকে দেখিনি। আপনি গরিবের মুখে আত্মনাদ শুনেন। পরশু দিনকে আমি আপনার লামেরিডিয়ানে গিয়েছিলাম, লামেরিডিয়ানে একটা ভিক্ষুককে ভিক্ষা দিতে গেছি। আমি একটু আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স বলি, ডোন্ট মাইন্ড। হচ্ছে ভিক্ষা দিতে গেছি, তখন আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম কথায় কথায়, আপনি বৃদ্ধ বয়সে, বলে যে তার গ্রামের বাড়িতে নাকি সে ওই যে আওয়ামী লীগের সময় ত্রাণ আনতো, বা আওয়ামী লীগের চাল দিত না, চাল আনতো। সেই কারণে তাকে চাল আনার কারণে এখন তাকে ত্রাণ, মানে চাল দেওয়া হয় না, তাকে ডাল দেওয়া হয় না। কেন দেওয়া হবে না? সে তো, তার তো কোনো দল নাই, সে তো দেশের সাধারণ নাগরিক, সে যেখানে পাবে সে সেখানেই যাবে। তিনি একজন গরিব মানুষ, সুতরাং তাকে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হবে না? দেশে কি নির্দিষ্ট কোনো আইন নেই? আপনি দেখেন যে দেশে রাস্তায় চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, রাস্তায় মানুষ মারা হচ্ছে। কিছুদিন আগে দেখলাম হসপিটালে একটা রুগী, খবরটা দেখে আমার খুবই কষ্ট লাগে যে একটা হসপিটালের মতো জায়গায় যেখানে রুগীদের সেবা দেওয়া হয়, সেখানে ধর্ষণের পর হত্যা করা হলো। বাংলাদেশের আইন কি করে? বাংলাদেশের প্রশাসন কি করে? বাংলাদেশ সরকার কি করে? এটা আমার সরকারের কাছে প্রশ্ন, যে পৌঁছে দিতে চাই যে আবির, তারা। এই প্রশ্নের একটা ইন্ট্রো দেই আমি। সেটা হচ্ছে তারা প্রশাসন ব্যস্ত আওয়ামী লীগের নেতা কর্মীকে মামলা, মিথ্যা প্রহসনের মামলা দিয়ে কারাগারে মব করে নিয়ে যাওয়া ব্যস্ত। বলো। জি, জি, যারা মব করে নিয়ে যাওয়ার ব্যস্ত, আমি আপনার থ্যাংক ইউ আপনাকে। আমি এই প্রসঙ্গটাই আসি। বাংলাদেশ ছাত্রলীগ, হ্যাঁ আমি এটা মানি, একটা দল ক্ষমতায় থাকলে আপনার ভুল ত্রুটি থাকবে। হ্যাঁ, বাংলাদেশ ছাত্রলীগ অপরাধ করেছে, বাংলাদেশ ছাত্রলীগ কি সবাই অপরাধ করেছি? আমি কোনো ইউনিটে ছিলাম না, তেমন বড় কোনো ইউনিটে ছিলাম না, আমি কি অপরাধ করেছি? আমার দেশে, আমার গ্রামে আপনি যাবেন, জিজ্ঞেস করবেন যে সাধারণ মানুষের কাছে, যারা অন্য অন্য আদার দল করে তাদের কাছে, সাধারণ মানুষের কাছে, ওকে আমাদের কোনো কখনো অত্যাচার করেছে? তাহলে আমাদের আমাদের বিরুদ্ধে কেন অত্যাচার করবে? পুলিশকে কি এখন আমাদেরকে ধরাটাই জরুরি? আমাদেরকে মব করাটাই জরুরি? আমাদেরকে জেলে পুষে দেওয়াটাই কি জরুরি? নাকি বাংলাদেশে কোথায় খুন হচ্ছে, কোথায় মার্ডার হচ্ছে এটা জরুরি? কোথায় অনিয়ম হচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় ঘুষ নেওয়া হচ্ছে? চাল দিতে গেলে পরশু দিনে একটা খবর দেখলাম যে আমাদের নেতার বাসায় হচ্ছে 40 কেজি যে একটা চাল দেয় হচ্ছে, জেলেদের চালের গোডাউন করে রাখছে তার বাসায়। সেটা হচ্ছে আবার ধরছে কারা? বিএনপি মাসে। তারা বিএনপি সরকারই এখন ক্ষমতায়, তাহলে সরকার কি করে? তার ব্যবস্থা কি নিয়েছে? এটা তো কিছুদিন পরে থাকবে না। ওটা ওই একদিনই দেখেছি খবর, সেটা নিয়ে আর কিছুই হলো না। সেখানে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে ব্যস্ত, আওয়ামী লীগের কর্মীদেরকে ধরা নিয়ে ব্যস্ত। কেন আপনাদের আওয়ামী লীগের কর্মীদেরকে কেন ধরতে হবে? আপনারা তাদেরকে নিষিদ্ধ কেন করতে হবে? বাংলাদেশ, আপনাদের কি, তারা কি আপনাদের বাসায় যায় লড়াই, কিংবা আপনাদের কি কোনো অসুবিধা করে? তারা তাদের তাদের কার্যক্রম চালিয়ে দিতেছে। আপনি একটা দেশের নাগরিক হিসাবে আপনার প্রাপ্য, কিংবা আপনার একটা নাগরিক অধিকার আছে। সেই অধিকারটা হলো যে আপনি যে কোনো সংগঠন করতে পারবেন, এটা করার কোনো নিষেধাজ্ঞা রাষ্ট্রে থাকতে পারে না। আপনি সংসদীয় আইন অনুযায়ী দেখবেন যে এটা রাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা নাই, আপনি যে দল ইচ্ছা সেই দল করতে পারবেন। আর একটা ইস্যু, কিছুদিন আগে আমাদের যে আওয়ামী লীগের আন্তর্জাতিক যে স্বাধীনতার যে আন্তর্জাতিক আছে, 7ই মার্চকে আপনি উঠাই দেওয়া হয়েছে, 7ই মার্চে পালন করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ কিংবা অন্যান্য দিকে 7ই মার্চে ভাষণ পালন করতে দেওয়া হয়নি। সেখানে আমি একটা কথা বলতে চাই যে আপনার ইসের সংসদের যে পাত্র, সরি এটাকে কি বলে, সংসদের যেটাকে আইন মানে, ওটাকে যেন কি বলে, সরি ভুলে গেলাম, আপু যদি বলতেন।
সংসদের যেটাকে আইন অনুযায়ী মানা হয় সেটাকে যেন কি বলে? সংসদের আইনে মাঝে মানে বুঝিনি। সরি, যাই হোক আমি একটু বলি। স্পিকারের কথা বলছো নাকি? না না না, এটা একটা আইনের একটা নোটিশ আছে, সরি আমার এখন এটা মনে নাই। আচ্ছা, ঠিক তারপর আছে। আমি বলতেছি যে সে আইনে স্পষ্ট করে লেখা আছে যে ৭ই মার্চের ঘোষক ঘোষক হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং ২৭শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে, সেহেতু যে তাহলে ৭ই মার্চের ঘোষক যেহেতু সেখানে উল্লেখ করা থাকে স্পষ্ট ভাবে যে আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছে, তাহলে সেটাকে কিভাবে বাতিল করে? আরেকটা কথা, জিয়াউর রহমান ঘোষণা দিয়েছে আপনার ২৭শে মার্চ, তাহলে আমার একটা প্রশ্ন জাতির কাছে যে ২৬শে মার্চ কেন স্বাধীনতা দিবস পালন করা হবে, কেন ২৭শে মার্চ হলো না? আমার একটা প্রশ্ন। আপনারা তাহলে জিয়াউর রহমান তো ২৭শে মার্চ দিয়েছে, আপনারা ২৭শে মার্চ পালন করেন। তো তাদের উদ্দেশ্যে যারা এগুলো করতেছে, মব সৃষ্টি করতেছে, আমাদেরকে হয়রানি করতেছে, আমাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে হুমকি দিতেছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আসতে থাকুক, আমরা হবো দ্বিগুণ, আমরা আরো দ্বিগুণ থেকে ফিরে আসবো, আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো। একটা কথা তাদেরকে একটা কথা স্পষ্ট স্মরণ করতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ ছেড়ে দেওয়ার পাত্র না। আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগ কি পারে। আমরা আজকাল টুডে টুমরো ক্ষমতায় আবারও আসবো, সেদিন আমাদের এই বিচারের ফল লাইনটা কিরকমের হবে, কিভাবে হবে, সেটা আপনারা হারে হারে টের পাবেন যে একটা মানুষকে হয়রানি করা, একটা মানুষকে বিভ্রান্ত করা প্রতিফলন কত হতে পারে। আজকে আমি বাংলাদেশ ছাত্রলীগকে ভালোবাসার কারণে যদি আমি বাড়িতে না থাকতে পারি, ঘরে না থাকতে পারি, একটা কথা মনে রাখবেন, আমি আমার মা বাবার সাথে ঈদ না কাটাতে পারি, মা বাবার সাথে সাক্ষাৎ না করতে, আমি আমার অসুস্থ বাবাকে দেখতে না যেতে পারি, এটা আমার মনের আবেগের কথা। আমি একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আপনারা এর পরিমাণ যে কি হবে এটা আপনাদের কল্পনার বাইরে। আমাদের আমাদের যখনই বাংলাদেশ ছাত্রলীগ দুর্ভোগে পড়েছে বা দুর্দিন এসেছে, তারপরে কতটা শক্তিশালী হয়ে ফিরে এসেছে, এই বিচারের ফ্রন্টলাইনে আমরা হবো। সেদিন আপনারা হারে হারে টের পাবেন সেই দিনে যে বিচার কত প্রকার এবং কি কি, এবং বিচার কিভাবে করতে পারে বাংলাদেশ ছাত্রলীগ।